তুই না আমার ছোট্ট দ্বীপ, তুই বড় হয়ে আমার বউ হবি। আমি তোকে পাওয়ার জন্য সবাইকে মেরে দিতে পারি, সব জ্বালিয়ে দিতে পারি। দীপ, আমার আঙুল ধর, আমি ছেড়ে যাস না কোনোদিন। এই কাজ ছোট সিমরি, তুই আবার এসব বাজে জিনিস মুখে দিচ্ছিস। দীপ, 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 এই দীপ। কানের কাছে একই গলার কণ্ঠ, কিছু অস্পষ্ট স্মৃতি, কিছু এমন এমন স্মৃতির ভাণ্ডার যা মানুষ স্বাভাবিক সময়ে মনে করতে পারে না, যা মানুষের মস্তিষ্ক দেখাতে পারে না। তাই এই ঘুমন্ত মস্তিষ্কে টের পাচ্ছে দীপান্বিতা। একটা বাচ্চা কণ্ঠ তার ডাকের সাথে সমুদ্র পরিমাণ মায়া ভরা। বারবার দীপ দীপ বলে ডাকছে একটা বাচ্চা খুব ছোট্ট, আর আরেকটা বাচ্চা যার ধূসর সুন্দর সিল্কি চুল, ধূসর রঙা চোখ। কি সুন্দর বড় বাচ্চা ছেলেটা ছোট বাচ্চা মেয়েটাকে খেয়াল রাখছে, দীপ দীপ বলে ডাকছে। কানে লাগছে দীপান্বিতার। এমন সব স্মৃতি মাথায় সাড়া দিচ্ছে যেটা জাগ্রত মস্তিষ্কে মনে করাতে পারে না। আবার সে একই ডাক। দীপ, তোকে ছাড়তে হবে আমায়। তুই তো অনেক ছোট, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি না। ওরও তো যত্ন নেবে না দীপ। গ্র্যান্ডপা, আমি ওর খেয়াল রাখতে পারবো। ওকে দিয়ে দিও না গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা, আমার লাস্ট পর ওকে কোলে নিতে দাও না প্লিজ। দীপ, আমার কোলে আয়, দেখ তোকে নিয়ে যাচ্ছে। দীপ, দীপ। আবারও সে একই বাচ্চাটার কান্নায় ভেজা চেহারা নিয়ে আর্তনাদ করার দৃশ্য। সেই কান্নায় জড়ানো অগোছালো কাটা কাটা কথাগুলো স্মৃতিতে এলো দীপান্বিতার। ধক করে যেন আবার শ্বাস ফিরে পেল দীপান্বিতা। বুকের স্পন্দন থেমেও যেন থামতে পারল না। কোনো একজনের দীর্ঘকালের ভালোবাসার কারণে জয়ী হলো ভালোবাসার। ডাক্তাররাও সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। দীপান্বিতাকে আবার ভালো মতো চিকিৎসা শুরু করলেন। একজন ডাক্তার গিয়ে বাড়ির সবাইকে খবর দিলেন। আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছেন, সবাই শুকরিয়া আদায় করুন। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম, তিনি আবার আমাদের সামনে নিজের মিরাক্কেল দেখালেন। এরকম মিরাক্কেল জীবনে খুব কমই দেখেছি, আজ আবার দেখলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্যারও সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। এখন শুধু দুজনের জ্ঞান ফেরার পালা। দুজনকে একটা রুমে পাশাপাশি বেডে রাখা হয়েছে। ৩৩ ঘন্টা হয়ে গেছে, কিন্তু কারোরই জ্ঞান ফেরেনি। শিশির, আশার, শ্রাবণ, বাকের, ভদ্র, আয়না, রঞ্জন, রিমি, রেধিকা কারোরই ঘুম হয়নি এই কয়েক ঘন্টায়। রাত জেগে জেগে সবারই খারাপ অবস্থা। আইসিইউ এর বাইরে বসে সবাই ঝিমোচ্ছে। বড়রা কেউ আজ আর আসেনি, সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসান আর হিমা ছোট বলে ওদেরকেও বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বাকিরা নির্ঘুম বসে রাত্রি যাপন করেছে আপন মানুষের চিন্তায়। অনল আর দ্বীপের রুমে কেউ নেই। দিনের সূর্যের আলোয় সাদা পর্দা ভেদ করে দুজনকে আলোকিত করছে। আইসিইউ এর কেবিনের রংটাও সাদা হওয়ায় ঘরটা খুব উজ্জ্বল দেখাচ্ছে। মাঝে মাঝে পর্দা বাতাসে সরে যাচ্ছে। মিষ্টি সুগন্ধিযুক্ত বাতাসে একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু হায়, যারা তা অনুভব করবে তারাই জ্ঞানহীন, নিথর দেহ নিয়ে পড়ে আছে। অনলের বুকে বড় ব্যান্ডেজ বাঁধার কারণে কোনো শার্ট পরানো হয়নি। দীপান্বিতার গায়ে হাসপাতালের জামা, দুজনের গায়ে পাতলা চাদর উঠিয়ে রাখা। হঠাৎ অনলের হাতে তর্জনী নড়ে উঠল, খুব হালকাভাবেই নড়ল। মাথা চাড়া দিয়ে উঠল কিছু পুরনো স্মৃতির গুঞ্জনে। মেঝেতে বসে খেলছে একটা সদ্য বসতে শেখা বাচ্চা। এটা ওটা খেলনা নিয়ে মুখে দিচ্ছে। মুখের পানি, নাকের পানি সব এক করে ফেলেছে ঠান্ডায় বসে বসে। তখন একটা ছোট্ট ছেলে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কপট রাগ দেখিয়ে বলল, এই কাজ করছি আমি। তুই আবার ওসব বাজে জিনিস মুখে দিচ্ছিস? তোকে না বারণ করেছে? তোকে এইভাবে নিচে নামিয়ে দিল কে? এই ভূতের বাচ্চা, হায় না? কেউ সাড়া দিল না। ছেলেটা নিচে হাঁটু গেড়ে বসে সব খেলনা সরিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে খাটের উপর বসালো। গোলাপি রঙের ফ্রক পরা মেয়ে বাচ্চাটা একদম পুতুলের মতো সুন্দর। বড় বড় চোখ, সুন্দর ঠোঁট, তুলতুলে নরম গাল। গায়ের রংটা যদিও চাপা, তবুও একদম বারবি পুতুলের মতো একটা বাচ্চা। সে বাচ্চাটার সামনে নিজের হাত দিয়ে ছেলেটা বলে, দীপ, আমার আঙুল ধর। এই তো, গুড গার্ল। আচ্ছা দীপ, তুই কবে বড় হবি? আমাকে বিয়ে করতে হবে কিন্তু বড় হয়ে। তখন না করতে চাইলে এক থাপড়া মেরে কান গরম করে ফেলবো। ছেলেটার কথায় বাচ্চা মেয়েটা ভ্যা করে কেঁদে দেয়। ছেলেটা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে বলে, আচ্ছা আচ্ছা, থাপড়া দেব না, কিন্তু কিছু করলে তুলে আছাড় দেব। রাজি? বাচ্চা মেয়েটা কি বুঝলো কি না বুঝলো, ফ্যাল ফ্যাল করে হেসে দিল। চাঁদ মাখা হাসিতে নিচের বাড়ির ছোট্ট দুটো দাঁত দৃশ্যমান হলো।
ছেলেটাও বাচ্চাটার দিকে তাকিয়ে হাসি দিল। সেই হাসিতে ছেলেটার ঠোঁটের পাশে চোলটা দেখা গেল। পিটপিট করে চোখের পাতা নড়ল অনলের। ঠোঁটের কোণে দেখা দিল এক টুকরো হাসি। ধীরে ধীরে চোখ খুলে দেখলো সে আর আগের দিনে নেই, ফিরে এসেছে বর্তমানে। কিন্তু এটা কোন জায়গা বোঝার জন্য অনল আশেপাশে চোখ বোলালো। প্রথমে চোখ গেল বামে, সেখানে দেখে বুঝলো এটা হাসপাতাল। তারপর মনে পড়লো আগের ঘটনাগুলো। মনে পড়তেই দীপান্বিতার জন্য চিন্তার ভাঁজ পড়ল অনলের কপালে। এরপর ডানে চোখ ঘোরাতে অনলের হৃদস্পন্দন বেড়ে গেল। অনলের মনে হচ্ছে যেন হৃদয়টা এখনই অতিরিক্ত লাফালাফির কারণে বুক থেকে বেরিয়ে আসবে। নিজের পাশের বেডে দীপান্বিতাকে এভাবে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় দেখে অনল নিজের মাস্ক খুলে হাতের ক্যানুলা খুলে উত্তেজিত হয়ে উঠে বসল। দীপান্বিতার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে ওর গালে হাত দিয়ে ডাকলো, দীপ, এই দীপ, চোখ খোলো শোনা। কি হচ্ছে তোমার? এদিকে তাকাও, দেখো আমাকে। এই খাচ্ছ চামড়ি, তাকা না। তখনই ওদের রুমে একজন ডাক্তার ভিজিট করতে আসে। অনলের জ্ঞান ফিরতে দেখে ডাক্তার অনলের কাছে গিয়ে ওকে শান্ত করার জন্য বলে, উনি ঠিক আছেন, আপনি চিন্তা করবেন না, জ্ঞান ফিরবে খুব শীঘ্রই, আপনি নিজের খেয়াল রাখুন। ডাক্তারের কথায় অনল নিজের উপর কন্ট্রোল হারিয়ে ডাক্তারের মুখে একটা ঘুষি মেরে কলার চেপে ধরে বলে, এই ডাক্তার বাচ্চা, বেশি জ্ঞান দিতে আসবি তো এখানেই মেরে পুঁতে ফেলবো, কে বুঝতেও পারবে না। আমার বউ এভাবে পড়ে আছে আর আমি চিন্তা করবো না? তো কি খুশিতে বেলি ডান্স করবো? মাদারফাকার, সরান্তে। এই ভোতর, বেকার বাচ্চা, কই তুই? অনলের এরকম চিৎকারে সবাই মিলে হুড়োহুড়ি করে চলে আসে আইসিইউর কেবিনে। দেখে ডাক্তারের চেহারা একদিকে পুরো ফুলে নীল হয়ে গেছে অনলের খুশিতে, আর অনলের আগে কেমন করছে। দীপান্বিতার জন্য পাগল হয়ে আছে। ভজ আর বাকির মিলিয়ে তাড়াতাড়ি অনলকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে। ভাই থাম, ভাবি ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, একটু পরেই জ্ঞান ফিরবে দেখিস। বাকিরও একই কথা বলতে চায়, কিন্তু ওদের ধাক্কা দিয়ে সরিয়ে অনল দাঁতে দাঁত পিষে বলে, কর্মের বংশ কয়জন মরছে? অগোয়ানা 200 মানুষ তো আমি নিজেই খতম করছি, আর বাকিটি? মিয়া ভাই, বড় করিম বাড়ির ছোট ছেলেকে ভাবি মেরে ফেলেছে, আর আরেকজনও মেরেছে। কিন্তু বড় করিম বাড়ির আরও কয়েকজন আছে যারা পালিয়ে গিয়েছিল। করিম বংশের বড় আর মেজ ছেলেকে আমরা মারতে পারিনি, আর আরও কয়েকজনও পালিয়ে গিয়েছিল। বাকির জালিয়াতে করিম পাড়া। অনলের কথায় সবাই ওর দিকে বড় বড় চোখে তাকায়। অনল বাকিরের দিকে অগ্নি চক্ষু নিক্ষেপ করে বাঁচখায় গলায় গর্জে উঠে বলে, তুই করবি না আমি করব? বলে দে। বাকিরার কথা না বাড়িয়ে চলে যায় সেখান থেকে। ডাক্তার অনলের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে ঢুকিলে অনল ডাক্তারের দিকে একই অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, তুই কি যাবি নাকি আমি পুঁতে দেবো এখানে? আর তোরাও যে আমার চোখের সামনে থেকে। তোদের কাছে আমার দ্বীপ কেমন থাকবে সেটা খুব ভালো করে বুঝে গেছি আমি। চলে যা। অনলের ধমকানিতে ডাক্তার দৌড়ে নিজের প্রাণ হাতে নিয়ে বেরিয়ে যায়। বাকি সবাই অনলের ভয়ে চুপ করে চলে যায়। ওরা সবাই চলে যেতে অনল যেন নিষ্ঠুরতার খোলস ছেড়ে বেরিয়ে একটা দুর্বল মানুষ হয়ে যায়। দীপান্বিতার সামনে হাঁটু গেড়ে বসে মাথায় হাত বলিয়ে নির্লিপ্ত চোখে তাকিয়ে থেকে আহত কণ্ঠে বলে, সুস্থ হয়েছ দ্বীপ, তারপর আমরা চলে যাবো এখান থেকে, আর আসবো না কোনোদিনও না। সেই কখন থেকে দীপান্বিতার হাত ধরে ওর পাশে বসে আছে অনল। অনলের হাতেও স্যালাইন লাগানো। একটু আগেই ভদ্র রায়না এসে জোর করে ডাক্তারানি লাগিয়ে দিয়ে গেল। বুকের ক্ষত থেকেও রক্ত ঝরে ব্যান্ডেজ ভিজিয়ে দিয়েছে। উন্মুক্ত গায়ে বসে নিজের শরীরের কিছু নিয়েই মাথা ঘামাচ্ছে না অনল। তার সম্পূর্ণ ধ্যান জ্ঞান সব এখন দীপান্বিতার পানে। অনলের এই ধ্যান ভাঙে ফোনের রিং হওয়াতে। অনল বেডের সাইড থেকে ফোনটা নিয়ে দেখে বাকিরের কল এসছে। অনল বাঁকে হেসে ফোনটা রিসিভ করে কানে ধরে। হ্যালো ভাই, কাজ শেষ, পুরো করিম পাড়া চলে গেছে, নিউজও বের হয়েছে, টিভিতে ফোনে সব জায়গায় খবর ছড়িয়েছে। করিমদের নিজেদের দুঃসম্পর্কের আত্মীয়রাই ওদের সব জ্বালিয়ে দিয়েছে। কতজনকে গ্রেফতার করা হয়েছে যারা বেঁচে গেছে। ভালোই হয়েছে ভাই, ওদের উপর দোষটা চাপিয়ে দেওয়া গেছে। বাকিরের কথায় অনলের চোখে আগুন ঝলসে ওঠে। দাঁতে দাঁত পেশে অনল বাকিরকে শাসিয়ে বলে, বেকারের বাচ্চা, আমি বলেছি একটাও বাঁচবে না, মানে একটাও না। কথা বুঝবি না তো তোর বংশ নির্বংশ করব। ওরা যেই পুলিশের গাড়িতে আছে সে গাড়ি সব ব্লাস্ট করে দে। কি? কিন্তু ভাই, ওটা তো পুলিশের গাড়ি।
অনল চোখ বন্ধ করে নিজের রাগ সামলাতে দীপানিতার হাতে চুমু খেয়ে আবার বাকেরকে বলে, পুলিশ তখন বলের গাড়ি, তাতে আমার কোনো চাষে বলে তোর মনে হয়? জি ভাই, এখনই করছি। 5 মিনিটের ভেতর মেসেজ পেয়ে যাবেন। ফোন কেটে দেয় অনল। বাকের ভয়ে ভয়ে দোয়া পড়ে নিজের বুকে ফু দিয়ে বলে, দুবাই, আমেরিকায় ক্রিমিনালগিরি করতে অভ্যস্ত হলেও নিজের দেশে করতে মায়া লাগে। আল্লাহ মাফ করে দিও, যাই গিয়ে ব্লাস্ট করার ব্যবস্থা করে দিই। বাকের গিয়ে অন্য একজনকে ফোন করে। সেও 3 মিনিটের ভেতর ব্লাস্ট করিয়ে দেয় পুলিশের গাড়িটা। একদম ঝাঁঝরা হয়ে যায় সবকিছু। বাকের এবার অনলকে ফোন না করে টেক্সট করে বলে দেয়। কাজ হয়ে গেছে ভাই। বাকেরের মেসেজ দেখে অনল ফোনটা হাতে নিয়ে চেতনাহীন দীপানিতার দিকে ঘোরায়। দীপানিতাকে ফোনের মেসেজ দেখিয়ে কেমন উন্মাদের মতো হয়ে বলে, এ দেখো দীপ, এ দেখো, প্রতিশোধ নিয়েছি আমি। তোমার যারা কষ্ট দিয়েছে তাদের শেষ করে দিয়েছে, ওদের বংশের একটাকেও রাখিনি। এবার জাগো, আমার দিকে তাকাও, হাসো। এই দীপ, দীপ, প্রাণ পাখি আমার, তাকা না। তুই তুই হওয়ার পর দেখ, এই দুটো হাত দিয়ে আমি তোকে 1 বছর আমার কাছে রেখেছি, রাজকন্যার মতো রেখেছি। কোনো নানিও রাখিনি তোর জন্য। তোর মা তো তোকে আমার কাছে দিয়ে চলে গেছে। মায়ের দুধটুকুও পাসনি তুই। আমি নিজের হাতে একটু পরপর তোকে ফিটার বানিয়ে খাইয়েছি। কোনো কোনো অযত্ন করিনি। তোর সব ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছে, নালিশ জানাইনি। এই বুকের ভেতর আগলে রেখেছি তোকে, আদরে মরিয়ে রেখেছি তোকে। তুই আমি ছেড়ে চলে এসেছিলি, আমি ছাড়িনি তোকে দেব। তোর মাকে দেওয়া কথা আমি রেখেছি। তোকে নিচে সবটুকু দিয়ে সব প্রোটেক্ট করার চেষ্টা করেছে। তাও তাকাচ্ছিস না কেন? দাম দে, আমার সব ভালোবাসার দাম দে। এইভাবে পরে থেকে আমার প্রতিদান দিতে পারবি না। আমি তোর জন্য যা করেছি তার জন্য তোকে সারা জীবন আমার হয়ে থাকতে হবে। চোখ খোল, আর সহ্য হচ্ছে না কিন্তু। এই কাজ সিমরি, ওঠ ওঠ, তোকে আর নিজেকে মেরে দেব, আর কোনোদিন উঠতে হবে না। অনলের জোরে জোরে ধমকানির আওয়াজ দীপানিতার শ্রবণে আসে। আঙ্গুল নড়ে ওঠে দীপানিতার। অনল একটু আশার আলো দেখেও আবার নিরাশ হয়ে যায় দীপানিতার আঙ্গুল নড়া বন্ধ হয়ে গেলে। অনল দীপানিতার হাত ধরে তাতে অশ্রু মেশানো চুমু খায়। অনলের চোখের পানিতে ভিজে যায় দীপানিতার হাত, কিন্তু অনলের চোখের এই পানি বেশি সময় স্থায়ী হয় না। কয়েক মুহূর্ত পরেই তা আবার দাবানলের অনলে পরিণত হয়। অনল দীপানিতার মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে নেয়, তবে খুব বেশি ইফেক্ট পড়ে না। দীপানিতা আগের চেয়ে আরেকটু গভীর শ্বাস নেয় শুধু। অনল দীপানিতার ঘাড়ে নিচে হাত দিয়ে ওর মাথাটা উঁচু করে দীপানিতার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। নিজের শ্বাসে তপ্ত করতে থাকে দীপানিতাকে। নিজের অনলে নিজের দহনে পুড়তে থাকে দীপানিতাকে নিয়ে। অনলের উষ্ণ শ্বাস আর গভীর চুম্বনে দীপানিতার কপাল কুঁচকে আসে। ধীরে ধীরে জ্ঞান ফিরে জোরে জোরে শ্বাস নেয় দীপানিতা। চোখ পুরোপুরি খুলতে না পারলেও এখন শ্বাস নিতে সমস্যা হচ্ছে ওর। অনলেরও এখন খেয়াল আসে সে রাগের বশে কি করে ফেলেছিল। তাড়াতাড়ি করে অনল আবার অক্সিজেন মাস্কটা দীপানিতাকে পরিয়ে দেয়, যার কিছুক্ষণ পর দীপানিতা আবার স্বাভাবিক হয় আর ধীরে ধীরে চোখ খুলে তাকায় অনলের দিকে। নিভু নিভু চোখে অনলের দিকে তাকাতেই দীপানিতার 2 গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়তে থাকে, কিন্তু অনল সেই পানি গড়াতে দেয় না। নিজের হাতের আঙ্গুল দ্বারা সেই পানি মুছিয়ে দিয়ে দীপানিতার দিকে অশ্রু ভেজা চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। দুইজন দুজনের অস্তিত্ব খুঁজে পায় নতুন করে। দীপানিতা নিশ্চিন্ত হয়ে বুক ভরা শ্বাস নেয়। অক্সিজেন মাস্ক পরা অবস্থায় অস্পষ্ট গলায় বলে, এভাবে বসে আছেন কেন? বুকের ক্ষতটা শুকায়নি না? গিয়ে একটু রেস্ট নিন। আমি জানি এতক্ষণ আপনি এখানেই বসেছিলেন, তাই না? নিজে কি অবস্থা করেছেন দেখুন তো। চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল হয়ে আছে। এভাবে আপনাকে দেখতে ইচ্ছে করে না আমার। আপনি নিষ্ঠুর হন তাও সই, দুর্বল হয়ে গেলে তা সহ্য করতে পারি না আমি। অনল দীপানিতার এত কথা বলাটা ভালো মনে করল না। এতে দীপানিতারই শ্বাস নিতে সমস্যা হচ্ছে। তাই অনল দীপানিতার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলে, শ্শ্, কথা বলো না দেব, কষ্ট হবে তোমার। ঠিক আছে, এসব কিছু না, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, আমরা চলে যাবো এখান থেকে। এটা ঠিক না মিয়া ভাই, আমাদের কথা একটু ভাবো। বাড়ির সবাই তোমাদের চিন্তায় 2 দিন ধরে ঘুমাচ্ছে না। শ্রাবণ কথাটা বলে কেবিনে ঢুকলো। ওর সাথে রঞ্জন, আশার, ভদ্র, আয়না, শিশির, বাকির ওরাও আছে। সবাই ভেতরে ঢুকে দীপানিতা আর অনলকে দেখে নেয় ভালো করে। এখন সবাই নিশ্চিন্ত। শিশির এসে অনলের পাশে দাঁড়িয়ে বলে, মিয়া ভাই, এবার তো নিজের বেডে গিয়ে শুয়ে পড়ো। তোমার ড্রেসিং করাতে হবে আবার, ব্যান্ডেজটা রক্তে ভিজে গেছে।
এমনিতে অনেক ব্লাড লস হয়েছিল, এখন আবার এরকম হলে কিন্তু তুমি তোমার দ্বীপকে ছেড়ে আগে পগার পর হবে। আর আম্মাজান আসছে, উনি আসলে তোমার এই অবস্থা দেখলে খুব চেঁচাবেন। শিশিরের কথায় ওর দিকে চোখ গরম করে তাকায় অনল, এরপর গম্ভীর মুখে বলে। পকার পর হবো মানে কি? তখন আশার ঠোঁট উল্টে 2 হাত উঁচু করে বলে। পগার পার মানে আবার কি? তুমি যদি এখন নিজের খেয়াল না রাখো তো তুমি মরবে, আর তোমার বউ অন্য কেউ নিয়ে পালাবে। তখন কি ভালো হবে? তার চেয়ে তো এটাই ভালো হয়, এখন নিজের খেয়াল রাখো। তুমিও ভালো থাকবে, তোমার বউও তোমার থাকবে। আষাঢ়ের কথায় অনলকে থাবড়া মারতে নিয়েও বুকে হাত দিয়ে ব্যথায় আবারও বসে পড়ে। এরপর ভদ্রের রঞ্জনের বাকেরের দিকে তাকিয়ে বলে। বেকারের বাচ্চা, ওরে আমার হয়ে একটা দে তো। অনলের আদেশের সাথে সাথে আষাঢ়ের পিঠে দুম করে একটা কিল দেয় বাকের। সাথে সাথে আষাঢ় বাঁকা হয়ে ও মারে শব্দ করে। সবাই হেসে দেয় ওদের কাণ্ডে। এরপর রঞ্জন আর ভদ্র একজন আরেকজনের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে অনলের কাছে গিয়ে দুইজনে মিলে হুট করে ওকে টেনে ধরেই বেডে শুয়ে দেয়। দুইজনে মিলে ধরার পরেও অনলের শক্তপোক্ত দেহকে নিতে ওদের দম বেরিয়ে যায়। আর অনলও ওদের দুইজনের ঘাড় ধরে দুইজনের মাথায় টাক দেয়। অনলের রাগের বর্ষে করা এমন আচমকা কাণ্ডে দুইজনেই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। রঞ্জন মাথায় হাত বুলিয়ে বলে। শালার বেটা, তোর ভালোর জন্যই এনেছি, নয়তো দেখা যাবে ইংলিশ নীল ছবির মতো হাসপাতালের বেডে বাসর সেরে ফেলেছিস। ওদের এত সব কাণ্ডে দীপান্বিতা লজ্জায় অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয় অনল রঞ্জনের দিকে। রাগী চোখে তাকাতেই আবার ভদ্র অনলের মাথায় চাটি মারতে নিয়ে ভয়ে আবার দুপা পিছিয়ে গিয়ে বলে। এভাবে তাকাচ্ছিস কেন? ভয় পাই নাকি তোকে? ঠিকই তো বলেছে। আর এখন ড্রেসিং করতে হবে তোর। আমি এখনই ডাক্তারকে ডেকে আনছি। কথা শেষ করে ভদ্র আর বাকের মিলে চলে যায় ডাক্তার আনতে। আয়না অনলের দিকে চোখ গরম দেখিয়ে বলে। শালা, তোদের 2 জামাই বউকে পেটাতে ইচ্ছে করছে। যা শুনেছি তা কি ঠিক? দীপান্বিতা নাকি ফুল দেখে ওখানে ছুটে গিয়েছিল, আর তুই ওকে দেখে সত্যি সত্যি ধ্যান জ্ঞান হারিয়ে নিজের এই অবস্থা করেছিস। কিছুই বলার নেই তোদের, এই জন্য এই ভালোবাসা বারণ, প্রেমে পড়া বারণ। তোর বের হয়ে এখান থেকে যা তো। আমার বউয়ের শরীর ভালো না, এত বকবক করিস না। বিরক্তি ভরা চেহারা নিয়ে অনল নিজের বেডে মাথার নিচে 2 হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে কথাগুলো বলে। আয়না অনলের কথায় ওকে মুখ ভেঙচি দিয়ে বাকিদেরকে নিয়ে বেরিয়ে যায়। তখন শিরিন চৌধুরী, ডাক্তার, রঞ্জন আর ভদ্র আসে কেবিনে। ডাক্তার এসে অনলের বুকের ব্যান্ডেজ খুলে সেখানে ড্রেসিং করাতে থাকে। শিরিন চৌধুরী গিয়ে দীপান্বিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। শরীর ঠিক আছে মা? দীপান্বিতা হালকা ভাবে মাথা নেড়ে হ্যাঁ জানায়। এরপর শিরিন চৌধুরী অনলের দিকে তাকিয়ে কঠোর গলায় বলে। নিজের খেয়াল রাখো, নয়তো তুমি সুস্থ হওয়ার আগে তোমার বউ পাবে না। আমি যদি শুনেছি তুমি আবার নিজের বেড থেকে উঠে ওর পাশে এসে বসেছো, দুইজনের কেবিন আলাদা করে ফেলবো আমি। যত তাড়াতাড়ি পারো সুস্থ হয়ে যাও। শিরিন চৌধুরীর কথায় অনল কোনো কথা না বলে রাগে মুষ্টিবদ্ধ করে রাখে। দাঁতে দাঁত পিষে শিরিন চৌধুরীর কথা গিলে নেয়। শিরিন চৌধুরী আর কিছুক্ষণ থেকে ওদের সাথে 2-1টা কথা বলে বের হয়ে যান। ডাক্তারও অনলের ব্যান্ডেজ ভালো মতো করে দিয়ে চলে যান। এবার ভদ্র আর রঞ্জন ওদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। সেই হাসি দেখে দীপান্বিতা লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। অনল ওদের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে। সব্বর পোলার বাইরাবি নাকি আমার উঠতে কইতেছস? ভদ্র আর রঞ্জন স্ফীত হেসে চলে যায়। ভদ্র বেরিয়ে যেতে নিয়েও আবার ফট করে এসে চোখ বড় বড় করে বলে। বাসর করিস না, দুজনে কিন্তু অনেক অসুস্থ। আমি কিন্তু একটু পরপর এসে দেখে যাব। বলে ভো দৌড়ায় ভদ্র। অনল ওর বেডের পাশের টেবিল থেকে নিজের ফোন ছুটতে নিয়েও আবার থেমে যায়। এরপর জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে দীপান্বিতার দিকে তাকিয়ে বলে। ওদের কথায় লজ্জা পেতে হবে না। তুমি সুস্থ থাকলে বাসর করার চান্স ছিল, এখন নেই। ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাই। বাই। কথা শেষ করে অনল অন্যদিকে মুখ ঘুরিয়ে হাই দিয়ে চোখ বন্ধ করে ফেলে। দীপান্বিতা আর চোখে অনলের দিকে তাকিয়ে মুচকি হেসে দীর্ঘশ্বাস ফেলে নিজেও চোখ বন্ধ করে। 2 দিন পর আজ সকালে অনল এবং দীপান্বিতাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে বাড়িতে আনা হয়।
বাড়িতে আসতে আসতে প্রায় দুপুর 12টা বেজে গেছে। দীপান্বিতা যদিও পুরোপুরি সুস্থ হয়ে গেছে, কিন্তু অনলের ক্ষত এখনো শুকায়নি। বুকের ব্যান্ডেজটা এখনো আছে। ডাক্তারেরা অনলকে বলেছিল আর কদিন হাসপাতালে থেকে ট্রিটমেন্ট নিতে, কিন্তু কার কথা কে শোনে। বাকিরা আশার মিলে কাল রাতে গিয়েছিল অনলকে বোঝাতে, বেশি লাভ হয়নি। শুধু দুজনের গালে দুটো শক্ত হাতের বনচটকানা পড়েছে, যার দাগ এখনো আছে দুজনের গালে। সেই নিয়ে আষাঢ়ের চিন্তা, কাল তার বিয়ে আর গালে চড়ের দাগ। চৌধুরী বাড়ির আবার সেজে উঠেছে বিয়ের আমেজে। শেখদার বাড়ির লোকেরাও এসেছে এখানে। একদিকে যেমন শ্রাবণ আর রঞ্জন বিয়ে করে চলে যাবে, অন্যদিকে আষাঢ় আর ঋধিকার বিয়ের পর ঋধিকা থেকে যাবে। এতে সবার মনে যেমন আনন্দ আছে, অন্যদিকে আছে সুপ্ত এক চাপা কষ্ট। কিন্তু নিয়তির কাছে সবাইকে হার মানতে হয়। যদিও সব নিয়তি কষ্টের হয় না, কিছু কিছু আনন্দের মুহূর্ত পেতে হলে স্বল্প সময়ের কষ্টটাকেও মেনে নেওয়া শিখতে হয়। বাড়িতে আত্মীয় স্বজন এখন আর বেশি নেই। তামিম সাহেব রাগ করে যারা চলে গিয়েছিল তাদের আর ডাকেননি। যারা তখন সেই মুহূর্তে এ বাড়ির পাশে ছিল তারাই আছে এখন। সবাই মিলে এখন অনল আর দীপান্বিতার ঘরে ভিড় জমিয়েছে। দাঁতে দাঁত চেপে অনল সবার মাঝখানে বসে আছে, যার একমাত্র কারণ দীপান্বিতা। খাটের উপর আতশোয়া হয়ে বসে আছে অনল, আর ওর পাশে হাত চেপে ধরে বসে আছে দীপান্বিতা। অনলের এভাবে পাশে বসে থাকার আরেকটা কারণ হলো অনল যেই হারে রেগে আছে, দীপান্বিতা সরে গেলেই এক লম্বা চওড়া ধমক দিয়ে বসবে যে কাউকে। এতে বিয়ের আমেজটাই নষ্ট হয়ে যাবে। শেখদার বাড়ির আত্মীয়, চৌধুরী বাড়ির আত্মীয় সবাই এসে অনল আর দীপান্বিতাকে দেখে যাচ্ছে। বড় ঘরটা মানুষ দিয়ে ভরে গেছে, আর এক একজনের কথার যে বাহার, তাতে আমাদের সাদাবাহার বাবুর রাগ করাটাই স্বাভাবিক। এই তো কিছুক্ষণ আগে একজন মহিলা এসে দুলে দুলে মশকরা করে বলছিল, তা বিয়ের তো অনেক দিন হলো, এবার সুস্থ হয়ে আমাদেরকে একটা নাতি নাতনির মুখ দেখাও। মহিলার কথায় লজ্জা পেয়ে দীপান্বিতা মাথা নুয়ে ফেলেছিল, কিন্তু অনল যা জবাব দিয়েছিল তাতে মহিলা নিচেই লজ্জায় মুখ ঢেকে পালিয়ে গিয়েছিল সবার সামনে থেকে। অনলের জবাবের ধারাটা এরকম ছিল যে, জি আন্টি, অবশ্যই। আপনি তো অনেক জোয়ান, তা আমাদের ভাই বোন আনার ব্যবস্থা করুন। অনেকদিন তো হলো, শেষ বছর পদে করেছিলেন, আবার নিউ আমদানি করছেন না কেন? ও হ্যাঁ, আমার বাচ্চা হলে আমি আমেরিকা থেকে মিষ্টি পাঠিয়ে দেব, সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখবেন, ডায়াবেটিস হতে পারে, তখন আবার সারাদিন রুম টু ওয়াশরুম, ওয়াশরুম টু রুম করতে হবে। এ কথা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকের চোখ চড়ক গাছে উঠে যায়, কান গরম হয়ে যায় দীপান্বিতার। কনুই দিয়ে গুঁতো মেরে অনলকে ধীর কণ্ঠে বলেছিল, লজ্জা নেই না একদম? এত বড় একজন মানুষকে এভাবে বলছেন? শিশির, ভদ্র, বাকি, রায়না, হিমা আর হাসান এই কয়জন সেখানে উপস্থিত ছিল ওদের পাশে। ওদের হাসি যদি কেউ দেখতো তাহলে সে নিজেও হেসে মাটিতে লুটোপুটি খেত। এখন আবার ওই মহিলা চলে গেলে আরেক চমলক্ষ বুড়ি এসে হাজির। উনি আর ওনার মেয়ে এসে দীপান্বিতার অনলকে দেখে। দীপান্বিতার গালে হাত দিয়ে বয়স্ক মহিলাটা গাল এদিক ওদিক ঘুরিয়ে ঠোঁট উল্টে বলে, ছেলের তুলনায় তো দেখি মেয়ের গায়ের রং যে বেশ চাপা, পাশাপাশি দাঁড়ালে ভালো লাগবে। এখন তো বাকিরা সবাই ভয়ে ভয়ে অনলের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ যা হয়েছিল সব অনল সহ্য করলেও এবার কি আর করবে? একদমই না। সবাই যা ভয় পেয়েছিল তাই হলো। অনল দীপান্বিতার গাল থেকে মহিলাটার হাত সরিয়ে জোরে ধমকে উঠল, ভালো লাগবে মাই ফুট? নিচে মেয়ের দিকে তাকান, অসভ্য মহিলা। এই সমস্ত টিপিক্যাল মাইন্ডেড মহিলাকে আমার ঘরে কেন আসতে দেওয়া হচ্ছে বুঝলাম না আমি। শর্তদীপ, আমার চোখের সামনে থেকে সর। আরে দে সর, তোর তো আমার কথা শুনতে ভালো লাগে না? নিজে মাতাবরি করবি সব জায়গায়, এবার শান্তি? যা এখন আমার সামনে থেকে যা, কেউ আসবি না। অনলকে উত্তেজিত হতে দেখে মহিলা পালায় পালায় করে চলে গেল। এদিকে দীপান্বিতা অনলের বাহু ধরে ওকে শান্ত করতে চাইলে অনল দীপান্বিতার হাত ও ঝাড়া দিয়ে রাগ দেখিয়ে বলে, তোর কি শান্তি হয়নি আমার মাথা গরম করিয়ে? আরো কাউকে আনবি নাকি? যা নিয়ে আয়, ওদেরকে একটু স্পেশাল আতিথ্য হতে দিই আমি। দীপান্বিতার বাকিরা অনলের কাছে এগিয়ে আসে, অনলকে বোঝানোর চেষ্টা করে, থাম ভাই, কিছু কিছু মহিলা আছে যারা অন্যের সমালোচনা করেই দিন পার করে, সবার কথা রাখতে নেই। অনল সঙ্গে সঙ্গে ভদ্রের শার্টের কলার টেনে ধরে অগ্নির চোখে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, সবার কথা আর আমার দ্বীপের কথা আলাদা, সবার সঙ্গে আমার দ্বীপকে বেরোবি না।
ওর নাম কেউ বাজেভাবে মুখে আনলে তার জিভ জিভের জায়গায় থাকে না। আর ওই মহিলা যখন বেঁচে আছে, এটা আমার বউয়ের দয়ায়, নাহলে একে আমি জাস্ট খতম করে দিতাম। তারপরও আজকের জন্য এই মহিলাকে শাস্তি তো পেতেই হবে। কথাগুলো বলে অনল ভদ্রকে ধাক্কা দিয়ে ওর কলার থেকে হাত সরিয়ে ফেলে। বাকিরা ভয়ে চুপ থাকে। তখন দীপান্বিতা অনলকে বলে, আপনি কি পাগল হলেন? এই সামান্য কারণে শাস্তি দেবেন? অনল সবার সামনে দীপান্বিতার কোমর ধরে ওকে আরো সামনে এনে নিজের মুখোমুখি করে। দীপান্বিতার দুই গালে হাত রাখলো। সবাই এখন আর এখানে দাঁড়িয়ে না থেকে একে একে ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজা চাপিয়ে চলে গেল। দীপান্বিতার কপালে কপাল ঠেকিয়ে অনল ব্যাকুল কণ্ঠে গভীর চাহনি ফেলে বলল, হ্যাঁ, পাগল। আর কতটা পাগল তা তুমি কোনোদিন জানবে না। এই শাস্তির ওনাকে দেবই। আর কি হবে সেই শাস্তি, সেটা তখনই বুঝবে। দীপান্বিতা অনলের চোখের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে অনুরোধ করে, দয়া করে খারাপ কিছু করবেন না। এটা সামান্য একটা বিষয়। আমি আসলেই তো খারাপ দেখতে। আমার গায়ের রং শ্যামলা। আপনার পাশে মানায় না আমায়। এটা তো মিথ্যে না। এতে এত রিয়েক্ট করা কি আছে? সত্যিটা তো শুনতেই হবে, তাই না? দীপান্বিতা নিজের কথা শেষ করতে দেরি করেছে, কিন্তু অনলের দীপান্বিতার গলা ধরতে দেরি নেই। দীপান্বিতার গলায় চাপ দিয়ে খাটের সঙ্গে মিলিয়ে দিয়ে অনল রাগে হিসিয়ে বলে, বারবার বলেছি আমার সামনে এসব বলবি না। খাচ্ছর সেমরে, তারপরেও বলিস। তুই যত বলবি ও মহিলার যন্ত্রণা তত বেশি হবে। আমি তত বেশি পাগলের মতো কষ্ট দেবো এদের। আর কি মানায় না বলছিস? কাকে মানায় না? এদিকে দেখাই তোকে নিজেকে। অনল দীপান্বিতার হাত ধরে টেনে হিঁচড়ে আয়নার সামনে নিয়ে যায়। আয়নায় দীপান্বিতাকে আঙ্গুল দেখিয়ে বলে, দেখ, ভালো করে দেখ, ওদিকে দেখ, বল এই মেয়েটা কি সুন্দর না? ওর চোখের দিকে দেখা, কি সুন্দর ট্যাপ ট্যাপে কাজল কারো চোখ। এই হরণী চোখে আমি আজ আটকে এনে দিব। ও যে দেখ ঠোঁটের দিকে। দীপান্বিতার ঠোঁট নিজের আঙ্গুলের দ্বারা আলতো স্পর্শ করে অনল আয়নার দিকে তাকিয়ে বলল, দেখেছিস কি? দেখেছিস কি কমলে অধর ছোড়া, গোলাপের পাপড়ের মতো সুন্দর ঠোঁটের আকৃতি। তা বলবি তুই সুন্দর নোস? আরো দেখবি, দেখ তোর ভ্রু যুগল। মানুষ প্লাগ করার পরে অত সুন্দর থাকে না। তোকে তো আল্লাহ দিয়ে দিয়েছে। আর পুরো চেহারাটা একবার দেখ, কত মায়াবী লাগে। দেখেছিস কখন আমার চোখ দিয়ে? নিজেকে একবার আমার চোখ দিয়ে দেখিস। যদি নিজেকে সবচেয়ে বেশি রূপবতী না লাগে, তখন আমায় বলিস। আমি নিজের চোখ আর রাখবো না। তখন দীপান্বিতা অশ্রুসিক্ত চোখে উন্মাদ অনলের দিকে তাকিয়ে কান্না জড়ানো গলায় বলে, আপনার কাছে আমি সুন্দর কারণ আপনি আমার সেভাবেই ভালোবাসেন। আপনি আমার দিকে সবসময় সুন্দর চোখে তাকান, তাই বলে সবাই আমাকে সেভাবে দেখে না স্নোম্যান। এটা বুঝতে হবে। এবার অনলের রাগের সীমা লঙ্ঘিত হয়। রেগে গিয়ে অনল দীপান্বিতার হাতে শক্ত করে ধরে আয়নায় একদম সামনে এনে বলে, দেখ তোর রূপ একবার দেখ না, দেখ এমন আগুন ঝলসানো রূপ যে কেউ স্বীকার করতে বাধ্য। তাও বিশ্বাস হচ্ছে না তোর? আমাকে পুরোপুরি ঝলছে দিয়ে তুই বিশ্বাস করছিস না? তাহলে আমি এই পৃথিবীতে কোনো আয়নাই রাখবো না। তোর নিজেকে দেখা লাগবে না, তুই শুধু আমার চোখ দিয়ে নিজেকে দেখবি। দাঁড়া। অনল রাগে এক ঘষিতে পুরো ড্রেসিং টেবিলের আয়না ভেঙে ফেলে। এরপর চলে যায় ড্রেসিং রুমে। সেখানে গিয়েও সমস্ত আয়না নিজের ঘষিতে ভেঙে ফেলে চেঁচাতে থাকে রাগে। আমার দ্বীপ পৃথিবীর সবচেয়ে সুন্দর, আমি জানি। আয়নার কোনো দরকার নেই আমার। তোর আয়না দেখার প্রয়োজনও নেই। ভেঙে ফেলবো আমি সব আয়না। যে আয়না আমার স্ত্রীকে সত্যিটা বোঝাতে পারে না, সে আয়নার দরকার নেই। এবার তো শান্তি তো দ্বীপ। অনলের এমন কাণ্ডে ওর নিজেরও ক্ষতি হয়ে যায়। হাত থেকে তো রক্ত পড়েই, বুকের ক্ষত থেকেও রক্ত ঝরে সাদা শার্ট ভিজে যায়। দীপান্বিতা এসে অনলের দুই পা জড়িয়ে ধরে বসে পড়ে। অনলের রাগ ভাঙাতে আহাজারি গলায় চেঁচিয়ে ওঠে, থামুন আপনি, দোহাই লাগে, মাফ চাইছি আমি। আর কোনোদিন এমন কথা মুখে আনবো না আমি। আপনি অসুস্থ। আপনার বুকের রক্তে আবার শার্ট ভিজে যাচ্ছে, হাত কেটে রক্ত পড়ছে। এবার থামুন, প্রমিস করছি আর কোনোদিনও এমন কথা মুখে আনবো না আমি। দীপান্বিতা এসে অনলের পা জড়িয়ে ধরায় অনলের হয়তো মন গলে। সঙ্গে সঙ্গে অনল বসে পড়ে দীপান্বিতার দুই গাল ধরে ওর অশ্রু ভেজা চেহারায় চোখ বুলিয়ে নিজের বুকে আঁকড়ে ধরে। দীপান্বিতার গালে অজস্র চুমু এঁকে দিয়ে নিজের ভুল বুঝতে পেরে বলে, সরি দীপ, সরি। আমি মহিলার কথায় রেখে গিয়েছিলাম। আমার সহ্য হয় না তোমায় নিয়ে কেউ বাজে কথা বললে। মাথায় রক্ত চলে যায়। তুমি সুন্দর দীপ, তুমি সুন্দর। এটা শুধু আমি না দীপ, যে কেউ বলবে, কেউ অস্বীকার করতে পারবে না। আর যারা তোমায় খারাপ বলে, তারা তোমার ভালো চায় না। ওরা তোমায় দিয়ে হিংসা করে।
ওদের কথায় প্লিজ নিজেকে ছোট করো না। আমার সহ্য হয় না, সহ্য হয় না আমার। অনল ফ্লোরে দীপানিতাকে জড়িয়ে ধরে বসে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয়। নিজের উন্মাদনাকে অনল চৌধুরী নিজেও যেন ভয় পায়। মাঝে মাঝে খুব ভয় হয় এর জন্য না কোনো একদিন দীপানিতার কিছু হয়ে যায়। কারণ পাগল হলে ঠান্ডা মাথার স্নো ওয়াটসন আর মানুষ থাকে না, তখন সে হিংস্র পশু চেয়ে নিকৃষ্ট প্রাণী হয়ে যায়। দীপানিতা অনলের দুই পায়ের মধ্যিখানে জুবুথুবু হয়ে বসে অনলকে দুই বাহু দ্বারা জড়িয়ে ধরে গালে অনবরত চুমু খেয়ে আদর মাখিয়ে যাচ্ছে। অনল ছোট্ট বাচ্চাটির মতো সে আদর নিয়ে যাচ্ছে চোখ জোড়া বন্ধ করে, যেন নিজেকে শান্ত করার এই একটাই উপায়। দীপানিতাও নিজের ভুলের ক্ষমাপ্রার্থী। সে নিজেও চোখ বন্ধ করে অনলের রাগকে শামত করতে ভালোবাসা সঁপে দিচ্ছে। দুজনে এভাবে বসে থেকে দুপুর 12:30 থেকে দুপুর 2টো বেজে গেল, অথচ দুজন এখনো দুজনে মত্ত। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ এলো। দুজনে সম্বিত ফিরে পেল। অনল দীপানিতাকে কোলে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে নিজের হাতের আঙ্গুল দ্বারা ওর চোখ মুছিয়ে দিয়ে বলল, কিচ্ছু হয়নি, আমি সরি দীপ। দাঁড়াও, আমি দরজা খুলছি, তুমি চুপচাপ বসো। অনল গিয়ে দরজা খুলে দেয়। ওদিকে ভদ্র আর বাকির এসেছে অনলকে ডাকতে। ওরা দুজনেই বাইরে দাঁড়িয়ে আছে। অনলকে দেখা মাত্রই ভদ্র চেঁচিয়ে ওঠে, এই ভাল্লুকের বাচ্চা, তোর বুকের এই অবস্থা কেন? রক্ত ভেসে যাচ্ছে তো। আর হাতেরই বা এমন হাল হলো কেন? শর্ত তুই দেখি আমি কি করেছিলি তুই। অনলকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে ভদ্র ভেতরে ঢুকলো। পেছন পেছন বাকি রইল। ভেতরে ঢুকে আয়না ড্রেসিং রুমের এই অবস্থা দেখে দুজনের চক্ষু চড়ক গাছে উঠল। খাটে দীপানিতা বসে ফোপাচ্ছে। ভদ্র ঢুকে কিছু বলার আগে দীপানিতা চোখের অবশিষ্ট পানির কণাটুকু মুছে কঠোর গলায় বলে, কেউ চিন্তা করো না। ভদর ভাই, তুমি ডক্টরকে ফোন দাও। আর বেকার ভাই, তুমি এই জিনিসগুলো রিপ্লেস করার ব্যবস্থা করো। আমি ঠিক আছি। দীপানিতার এরকম একজন আদর্শ স্ত্রীর মতো নিজেদের ঝামেলার বিষয়টা নিজেদের মধ্যে রাখার বিষয়টা দেখে অনল মনে মনে কিছুটা শান্তি পেল। দীপানিতার প্রতি আরও এক ধাপ সম্মান বাড়ল অনলের। এদিকে দীপানিতার মুখে অনলের মতো অর্ডার শুনে দুজনেই হাঁ করে তাকিয়ে আর কিছু না বলে বের হয়ে গেল। দীপানিতা বিছানা থেকে নেমে অনলের হাত ধরে ওকে বিছানায় বসায়। অনল কোনো কথা বলে না, শুধু দেখে তার দীপ তার জন্য ঠিক কতটা ভাবে। অনল বসতেই দীপানিতা ফার্স্ট এইড বক্স এনে নিজেও অনলের পাশে বসে ওর হাতটা নিজের হাতে নেয়। রক্তাক্ত হাত থেকে এখনো রক্ত ঝরছে খুব। অনলের চোখের চাহনি দেখে বোঝাই যাবে না যে এই লোকটার এত যন্ত্রণা হচ্ছে এখন। দীপানিতা অবাক হয়ে যায়। একে তো বুকের ক্ষত, তার উপর এখন এই কাজ ভাঙা ক্ষত। তাও 1.5 ঘন্টা যাবৎ এই ক্ষত নিয়ে বসেছিল অনল। এই লোকটার কি যন্ত্রণা হয় না? লোকটা কি আদৌ মানুষ? তার কি ব্যথা হয় না? দীপানিতা অনলের দিকে অবাক চোখে তাকিয়ে কিছুটা আহত গলায় জিজ্ঞেস করে, নিজেকে এত যন্ত্রণা দেন অথচ একটা বারও আপনাকে যন্ত্রণায় ছটফট করতে দেখলাম না। আপনি কি মানুষ? এ ব্যথা নিয়েও এভাবে দাঁতে দাঁত পিষে বসে আছেন? ব্যথা নেই আপনার? অনল দীপানিতার হাত নিয়ে নিজের বুকের বাঁ পাশে ধরে বলে, হয়তো দীপ, এই যে এখানটায় খুব যন্ত্রণা হয় যখন কেউ তোমায় বাজে কথা বলে, যখন তোমার দিকে কেউ রাগি নজরে তাকায়, যখন তোমায় কেউ তাচ্ছিল্য করে কথা বলে, যখন তুমি আমার উপর রাগ করে থাকো বা আমার থেকে দূরে থাকো, তখন খুব ব্যথা হয়, খুব যন্ত্রণা হয়। এতটা যন্ত্রণা হয় যে ইচ্ছে করে মরে যায়। আমার সকল যন্ত্রণা শুধু তুমিই দীপ। আমার জীবনে আর কোনো যন্ত্রণা নেই। অনলের কথায় দীর্ঘশ্বাস ফেলে দীপানিতা। একটা মানুষ কি করে কাউকে এতটা ভালোবাসতে পারে দীপানিতার জানা নেই। দীপানিতাও অনলকে যে প্রচণ্ড ভালোবাসে তাতে সন্দেহ নেই, কিন্তু অনলের ভালোবাসা আসলেই দীপানিতাকে মাঝে মাঝে অবাক করে দেয়। দীপানিতা এবার ওসব কথা ছেড়ে অনলের হাতটা নিজের উড়ের উপর রেখে একে একে ছোট ছোট কাচের টুকরো চিমটা দ্বারা বের করতে থাকে। দীপানিতার পলক পড়ছে না। হাত কাঁপতে চাইলেও দীপানিতা চল শক্ত করে নিজেকে সামলে যাচ্ছে, কেননা একটু এদিক থেকে সেদিক হলে তার স্নোম্যান ব্যথা পাবে। যদিও লোকটা মুখে প্রকাশ করবে না, কিন্তু পাবে তো। কাছের টুকরোগুলো বের করার পর দীপানিতা সেখানে ওষুধ লাগিয়ে দিতে দিতেই ডাক্তার চলে আসে। ডাক্তার এলে অনলের হাতে ব্যান্ডেজ করে দিতে চাইল প্রথমে, কিন্তু অনলের হাত ধরতে নিলে ও ঠাঠি এক ধমকানি লাগায় ডাক্তারকে।
হোয়াট দ্য হেল? আমি কি বলেছি আমার হাত ধরতে? অনলের এমন রামধমকানি চোটে ডাক্তার সহ সবাই কেঁপে ওঠে। অনল ডাক্তারের দিকে রাগী দৃষ্টি ফেলে জল শক্ত করে বলে, হেঁটে আমার বউ ওষুধ লাগিয়েছে, ব্যান্ডেজ আমার বউই করবে। আপনি বুকের ক্ষতটা দেখুন, বাড়তি কোনো কাজ করলে একদম উপরে পাঠিয়ে দেব। অনলের কথা মতো কাজ হলো। ডাক্তার শুধু বুকের ক্ষতটা ড্রেসিং করে চলে গেলেন। এরপর দীপানিতা বসে হাতের ব্যান্ডেজ করে দিতে দিতে দাঁত চেপে বলল, সবসময় ডক্টরের উপর এমন রাগ দেখান কেন আপনি? যেন ডক্টর আপনার চিরশত্রু। অনল দীপানিতার কথায় কোনো জবাব দেয় না। এক নজরে দীপানিতার দিকে তাকিয়ে মনে মনে বলে, চিরশত্রুই দীপ। ওরা তোর মাকে মেরেছে, ওদের জন্যই তোর মা মরেছে। আমার জীবনের একমাত্র প্রমাণ শেষ করে দিয়েছে ওরা। সবচেয়ে বড় প্রমাণকে শেষ করে দিয়ে আমায় নিঃস্ব করেছে। এখন তুই যদি জানিস আমার আসল পরিচয় কে, কে তোকে বিশ্বাস করাবে যে আমি নির্দোষ? বাকিদের কথাকে তুই বিশ্বাস করবি? করবি না। তুই একমাত্র তোর মার কথায় বিশ্বাস করতে, যাকে তোর জন্মের পরই মেরে দেওয়া হয়েছিল। অনলকে এভাবে নিজের দিকে এক নজরে তাকিয়ে থাকতে দেখে দীপানিতা কিছুটা ইতস্তত চোখে তাকায়। কিন্তু সেই ধূসর রঙা চোখে নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে দীপানিতা নিজেরও ঘোর লেগে যায়। আচমকাই আবার ঘোর ছেড়ে বেরিয়ে দীপানিতা কপট রাগ দেখিয়ে বলে, নিজের চেহারা চুলের কি এলোমেলো অবস্থা করেছেন দেখিয়েছেন? আজ যে আপনার ছোট ভাই আর বোনের গায়ে হলুদ, সেটা কি মনে আছে আপনার? কথাগুলো বলতে বলতে দীপানিতা একটা চিরুনি নিয়ে অনলের সামনে আসে। অনলের গাল ধরে ওর এলোমেলো ধূসর রঙা সিল্কি চুলগুলো আঁচড়ে দেয়। এলোমেলো চুলগুলো সোজা করে দিলে তা কপাল ঢেকে দেয়। দীপানিতা সেই কপাল ঢেকে দেওয়া চেহারার দিকে তাকিয়ে হেসে ফেলে। আপনাকে এরকম হেয়ার স্টাইলে পুরো 18-20 বছরের ছেলে লাগে, বিশ্বাস করুন। কেউ বলবেই না আপনি 31 বছরের বুইড়া বেটা। দীপানিতার কথায় অনল রাগ না করে উল্টে হেসে ফেলে। সেই হাসিতে আবারও দৃশ্যমান হয় অনলের ঠোঁটের পাশে টোলখানা। দীপানিতার হাসি বন্ধ হয়ে যায়, সঙ্গে অনলেরও। অনল দীপানিতার হাত ধরে বিছানায় নিজের দিকে পিঠ ঘুরিয়ে বসিয়ে ব্যান্ডেজ করা হাত দিয়ে ধীরে ধীরে চুলের কানটানা আর কালো ক্লিপগুলো খুলতে থাকে। সেগুলো খুলে দিয়ে দীপানিতার কিছু চুল এনে নাকে শুকে। দীপানিতা চুলে স্নিগ্ধ ঘ্রাণে চোখ বন্ধ করে অনল, যেন এই ঘ্রাণ তার প্রিয় কোনো নেশা। দীপানিতা বুঝতে পারে না অনল কি করতে চাইছে। দীপানিতা চুল থেকে সব ক্লিপগুলো খুলে নিয়ে অনল চিরুনিটা হাতে নিয়ে চুলগুলো আঁচড়ে দেয়। দীপানিতা এতে ছটফট করে ছাড়া পেতে চাইলে অনল শক্ত হাতে ধরে ধমক দেয়। আর একবার নড়লে আছাড় মারবো বলে দিলাম। একটা চুল যদি তোর মাথা থেকে পড়েছে, তোকে টাকলা বানিয়ে দেব। আরে আপনি হাতে ব্যথা, আপনার চিউড়ি ধরলে ব্যথা পাবেন তো। ঘোড়ার ডিম পাবো, আমার ব্যথা লাগে না। তুই তো বললি আমি মানুষ না, তোর ব্যথা লাগবে কি করে? দীপানিতার কথাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে অনল দীপানিতার চুলগুলো খুব সাবধানে আঁচড়ে দেয়, যেন একটা চুলও না পড়ে। কিন্তু মেয়েদের চুল কি আর এসব মানে? এত সাবধানে আঁচড়ানোর পরেও কিছু চুল অনলের হাতে এলে অনল অগ্নি চোখে দীপানিতার দিকে তাকিয়ে চুলগুলো দেখিয়ে বলে, এত চুল পড়ার মানে কি দীপ? তোকে নিজের যত্ন নিস না? এত সাবধানে চুল আঁচড়ালাম, তাই এতগুলো? দীপানিতা অনলের হাত থেকে চুলগুলো নিয়ে সেগুলো নিজের আঙ্গুলে পেঁচিয়ে বলে, এগুলো একটু একটু পরেই। স্নোম্যান, এসব নিয়ে চিন্তা করবেন না তো, এগুলো স্বাভাবিক। স্বাভাবিক মাই ফুট। আমেরিকা জেনে শুধু তোমাকে আমি কি করি দেখবে। এভাবেই দুজন দুজনের যত্ন নিতে নিতে টুকটাক প্রেমালাপ চলতে থাকে। সন্ধ্যায় বিরাট বড় করে চৌধুরী বাড়ির বিরাট জলসা ঘরে গায়ে হলুদের আয়োজন করা হয়। যদিও এটা জমিদারি আমলে জলসাঘর ছিল, এখন আর নেই। এখন বড় বড় যত অনুষ্ঠান আছে সব এই বড় জায়গা জুড়ে আয়োজিত হয়। আর আজ তো জোড়া গায়ে হলুদ, আজকে তো ঘটা করে অনুষ্ঠান হবেই। আজকে আষাঢ়, ঋথিকা, শ্রাবণ, রঞ্জন এই দুই জুটির একসঙ্গে গায়ে হলুদ দেওয়া হবে। শিকদার বাড়ির সবাই এসে চৌধুরী বাড়ির সঙ্গে সামিল হয়েছে। দুই বাড়ির আভিজাত্যে মোড়া এই বিয়ের অনুষ্ঠান। আজকের মেয়েদের পোশাকের থিম দেওয়া হয়েছে পেঁয়াজ রঙের। সবাই সেই রঙেরই লেহেঙ্গা কিংবা শাড়ি পরেছে, আর ছেলেরাও সেই রঙের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি কিংবা ব্লেজার। যদিও ওদের রংটা আরেকটু হালকা দেওয়া হয়েছে, সবাই মিলে থিম অনুযায়ী পোশাক পরে তারপরে নিচে নেমেছে। দুই জুটির পোশাক সবার চেয়ে আলাদা এবং সবচেয়ে সুন্দর। অনল রেডি হয়ে নিচে নেমে এসছে।
বরাবরের মতোই আজও নিয়ম ভঙ্গকারী অনল চৌধুরী। তাকে দেওয়া ব্লেজারটা সে পরেনি, পরে এসেছে মেরুন রঙের প্রিন্স কোট, বুকের পকেটে খচিত হীরের ব্রোঞ্জ, চুলগুলো জেল দিয়ে সেট করা, চেহারায় গাম্ভীর্য, আর তার পেছনে হাঁসফাঁস করে নামছে দীপানিতা। কেমন অশুভ লোক হলে নিজেও থিম মানেনি আর দীপানিতাকেও মানতে দেয়নি। জোর করে নিজের দেওয়া মেরুন রঙের শাড়ি পরিয়ে নিজের মতো করে সাজিয়ে তারপরে নিচে নেমেছে। যদিও মেরুন রঙের শাড়িতে দীপানিতাকে অপরূপা লাগছে, চুলের বাপাশে ঝুলিয়ে রাখা বেনির সঙ্গে গাছটা বাঁধার জন্য আরও মানিয়েছে। কানের পেছনে গোজা গোলাপ ফুলটা ও চেহারার পাশের চিত্রকে সকলের কাছে খুব বেশি আকর্ষণীয় করে তুলেছে। যারা সকলে দীপানিতাকে অনলের পাশে মানাবে না বলেছে, তারাই হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। সাদাবাহার বিদেশি আমেরিকান আর তুর্কিশ মিক্স চেহারার অনলের পাশে যে দীপানিতার মতো সাধারণ বাংলাদেশি নারীকে এতটা মানাবে, সেটা বোধ হয় ওদের না দেখলেই বোঝাই যেত না। অনল আর দীপ নেমে জলসা ঘরে চলে যায়। সেখানে যাওয়া মাত্রই হাসান আর হিমা সামনে এসে হাঁ করে তাকিয়ে থেকে বলে, আল্লাহ, মিয়া ভাই আর বড় ভাবিকে কি সুন্দর লাগছে, কিন্তু তোমাদের থিম অনুযায়ী ড্রেস কই বড় ভাবি? ওদের প্রশ্নের মুখে পড়ে দীপানিতা অনলের দিকে রাগে কটমট করে তাকায়। ওদিকে অনল ওদের দিকে তাকিয়ে চোখ গরম করে বলে, আমার ইচ্ছে হচ্ছে তাই আমিও পড়েছি। আমার বউকে পড়িয়েছে। আর কিছু বলবি? ওরা দুজন ভয়ে চুপসে গিয়ে আর কিছু বলতে পারে না। তখন পেছন থেকে আয়না আর ভদ্র আসে। আয়না কোমরে হাত দিয়ে অনলকে বলে, ভাল্লুকের বাচ্চা, জানতাম এটাই করবি। অন্যের নিয়ম ভেঙে নিজের নিয়ম করা তো তোর কুট্টি কাইল্লা স্বভাব। একবার আশেপাশে তাকিয়ে দেখ, সবার মাঝে এখানে তোরাই আলাদা, আর তোদেরকে দেখেই বর্বও লাগছে। এটা কি ঠিক করলি? ওদের দিনটা ওয়েস্ট হবে তোদের জন্য। ভদ্র অনেকক্ষণ ধরে পাশ থেকে আয়নাকে চুপ করতে বলছে, কিন্তু আয়না তো আয়নাই, আর থামে না। এবার অনল রেগে গিয়ে আয়নার কান ধরে টেনে দাঁতে দাঁত পিষে বলে, বেশি কথা বলবি তো সবার সামনে কান ধরে ওঠা বসা করাবো। চটটা প্রথমবারই দিলাম না। যদি চাস আমি অনুষ্ঠানে থাকি তো মুখ বন্ধ রাখ, না তো ফ্লাইট ধরে আমি সোজা দুবাই ব্যাক করবো, আমেরিকাও যাব না। এবার ভয়ে আয়নাও ঠোঁটে আঙ্গুল দেয়। দীপানিতা আবার একটা দীর্ঘশ্বাস ফেলে। এই লোকটাকে নিয়ে আর পারে না, নিজে ছাড়া আর কারোরটাই শুনে না এই লোক। দীপানিতার হাত ধরে অনল সামনে চলে যায়। সেখানে তামিম সাহেব, তাহমিদ সাহেব আর বাকি সবার চোখে অনলের এমন কাজ চোখে পড়ে। কিন্তু কি আর করার, এখন বলেও অনল এখান থেকে সোজা চলে যেতে একবারও ভাবে না। কিন্তু বাড়ির বড় ছেলে অনুষ্ঠানে না থাকলে আশেপাশের মানুষ কটু কথা শোনাবে। অনল আর দীপানিতা গিয়ে দুজোটের সামনে দাঁড়ায়। দীপানিতাকে দেখেই ঋথিকা, শ্রাবণ দুজনে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। দীপানিতা ওদের জড়িয়ে ধরে শুভেচ্ছা জানায়। অনল ভদ্রতার খাতিরে আশার আর রঞ্জনের সঙ্গে আলতো হ্যান্ডশেক করে, তাও করতে চায়নি। দীপানিতা কনুই দিয়ে গুঁতো মেরে বাধ্য করেছে। আশার অনলের সঙ্গে হ্যান্ডশেক করার পরে মুখ ভেঙচি দিয়ে বলে, দেখো মিয়া ভাই, কাল থেকে আমিও আর সিঙ্গেল থাকবো না। এরপর আমিও তোমাদের দেখিয়ে দেখিয়ে রোমান্স করবো আমার বউয়ের সঙ্গে। সবাই হেসে ফেলে আশারের কথায়। তখন অনল পকেটে হাত ঢুকিয়ে ওদের দিকে না তাকিয়ে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে বলে, তোদের কাল রাতের গালের চটটা কিন্তু এখনো যায়নি। আবার খেতে না চাইলে চুপ যা, নয়তো আবার পড়বে। কথাটা বলতে আশারের চেহারা আপ হয়ে যায়। অনল গিয়ে ওদের পাশেই একটা চেয়ারে বসে, আর দীপানিতা বাড়ির সব আত্মীয়দের সঙ্গে ঘুরে ঘুরে দেখা করতে থাকে। এরপর শুরু হয় হলুদ সন্ধ্যা। সবাই দুজোটিকে একে একে হলুদ দেয়। প্রথমে বড়দের পালা শেষ করে ছোটদের পালা আসে। বড়দের শেষ সিরিয়াল যায় অনল আর দীপানিতা। দুজনে মিলে ওদেরকে হলুদ দিতে বসে। দীপানিতা একে একে 4 জনকে হলুদ দেয়, কিন্তু অনল একজনকেও দেয় না। তার উপরে হাতে ব্যান্ডেজ, তাই কেউ কিছু বলেনি ওকে। কিন্তু এই ফাঁকে কখন যে অনল নিজের কাজ সেরে রেখেছে সেটা কেউ জানে না। গায়ে হলুদ শেষ হলে অনল দীপানিতার হাত ধরে টেনে সবার আড়ালে ছাদে নিয়ে যায়। দীপানিতা যেতে চায়নি, তাও নিয়ে যায়। ছাদে গিয়ে ছাদের একদম সামনে গিয়ে দাঁড়ায়। ছাদের জ্যোৎস্নায় আজ রাতটা অনেক উজ্জ্বল। তার উপর পুরো বাড়িতে, বাড়ির আশেপাশের পুরো এলাকায় লাইটিং করা হয়েছে, যার কারণে এই রাতটা আরো বেশি উজ্জ্বল। ছাদের কিনারে এসে দীপানিতাকে দাঁড় করালে দীপানিতা আর চোখে তাকিয়ে বলে, ভাই বোনদের বিয়ে রেখে চাঁদ বিলাস করতে ইচ্ছে করলো? অনল জবাব দেয় না। ধীরে ধীরে দীপানিতার পেছনে গিয়ে দাঁড়িয়ে ওকে নিজের 2 বাহুতে আটকে
ঘাড়ে মাথা রাখলো অনল। দীপান্বিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চাঁদ বিলাস করতে এসেছে ঠিক, কিন্তু সঙ্গে অন্য বিলাসও করবো। অনলের তপ্ত শ্বাস দীপান্বিতার ঘাড়ের ওপর পড়ায় দীপান্বিতা চোখ বন্ধ করে শাড়ির আঁচল খামছে রেখে বলে, কি? হলুদ বিলাস। হ্যাঁ? চোখ বড় বড় করে দীপান্বিতা অনলের দিকে ঘুরতে যায়, কিন্তু অনল ঘুরতে দেয় না। শক্ত হাতে দীপান্বিতাকে ওভাবে রেখেই বলে, হুম, একদম নড়বে না, নড়াচড়া নট অ্যালাউড। আগে আমাকে আমার কাজ করতে দাও। অনল নিজের বাম হাতের আঙ্গুলে ছোঁয়ানো কিছু হলুদের দিকে তাকিয়ে বাঁকা হাসে। এরপর সেই হাত দীপান্বিতার শাড়ির ভেতরে পেটের কাছে নিয়ে গিয়ে আলতো হাতের স্পর্শে সেই হলুদ ছুঁয়ে দেয়। দীপান্বিতা চোখ বন্ধ করে খেচে থাকে। অনলের এমন ছোঁয়ায় ও শ্বাস ভারী হতে থাকে, আর অনল দুষ্ট হেসে সেই ছোঁয়ায় আরো উন্মাদনা জোরে দেয়। হাতটা দীপান্বিতার পেট থেকে সরিয়ে ঘাড় থেকে হাত স্লাইড করে ধীরে ধীরে গালের কাছে নিয়ে যায়। লজ্জায় নেতিয়ে যায় দীপান্বিতা। ওকে এমন নেতিয়ে পড়তে দেখে অনল সেই ঘাড়ে গলায় গালে আস্তে আস্তে নিজের গাল ঘষে দিয়ে নেশালো কণ্ঠে বলে, ঠিক যেন পদ্ম ফুল। অনল কথাটা অন্যভাবে বললেও দীপান্বিতা কপাল কুঁচকে অনলকে সব শক্তি দিয়ে সরিয়ে দিয়ে বলে, এর মাঝে পাদ মারানি এলো কোথা থেকে? ও আজকে তো এরাও এসেছে তাই না? আমার থেকে কি ওকে বেশি সুন্দর লাগছে? কে? দীপান্বিতার কথায় অনল যেন আকাশ থেকে পড়ে। কিসের ভেতর কি আনলো দীপান্বিতা? পরে মনে পড়ল পদ্মার কথা। নিজেও ঠোঁট উল্টে বিরক্ত প্রকাশ করে বলল, সবার ঝিয়ের নামটা কি রোমান্টিক মোমেন্টে না আনলে চলতো না? আমি পদ্ম ফুলের কথা বলেছি। খাচ্ছর সেমরি, ওইটা কি কোনো ফুলের উদাহরণে পড়ে? সবার জীবন করবো না আমি রোমান্স। এতদিন পর বউকে এভাবে পেয়েছে, তাও সয় না কারো। থাক তুই, করবো না আমি বাসর। দীপান্বিতা নিজের ভুল বুঝতে পেরে জিভ কামড় দিয়ে অনলের হাত ধরে আবার আটকায়। এই না না, যাবেন না, সরি। ভুলে ওই ফুকের নাম শুনে ওর কথা মাথায় এসে গেছে। আর হবে না, সত্যি সত্যি, তিনি সত্যি। তাও রাগ করবে না প্লিজ। অনল এবার আর কোনো কথা না বলে ডিরেক্ট অ্যাকশনে চলে যায়। দীপান্বিতার কোমর ধরে হ্যাঁচকা টান দিয়ে দীপান্বিতার অথরে অথ টুপিয়ে দেয়। যেন এই স্বীকৃতিরই অপেক্ষায় ছিল সে। ধীর হাতে খুলতে থাকে দীপান্বিতার চুলের বেনিতে লাগানো ফুলগুলি। ধীর হাতে খুলতে থাকে বেনির বাঁধন। এই ভাল্লুকের বাচ্চা, ছাদে বাসর সারবি নাকি? হাত দিয়ে চোখ ঢেকে জোরে কথাটা বলে ভদ্র। দীপান্বিতা আর অনল সঙ্গে সঙ্গে থেমে গিয়ে ছাদের দরজার দিকে তাকায়। দেখে সব বিচ্ছু বাহিনী চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দীপান্বিতা লজ্জায় ছাদের অন্য পাশে চলে যায়, আর অনল ওদের দিকে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে তাকিয়ে ধেড়ে গলায় চেঁচিয়ে ওঠে, বন্তার পোলোটা তোকে বারমার্কা টাইমিং। এর লাইকে আমি জীবনে বাবু তার মনে সন্দেহ আছে। তোর এনে গেলা নিচে নাচা গানে কি সব খতম? সবার জীবনে সবর বলো সব। সবাই মিলে সামনে এগিয়ে গেল ভয়ে ভয়ে। আয়না, শ্রাবণ, রিমি আর রিধিকা দীপান্বিতার কাছে গেল। রিধিকা তো বড় ভাসুর আর ছোট বোনের কাছাকাছি মুহূর্ত দেখে লজ্জায় মাথা নুয়ে ফেলেছে। রিমি দীপান্বিতার কাছে গিয়ে ওকে কনুই দিয়ে ঠেলা মেরে রসিকতা করে বলে, ভালোই তো রোম্যান্স করছিস দোলা ভাইয়ের সঙ্গে। আর একটু পরে না জানি কি দেখে নিতাম। ইস! লজ্জায় দীপান্বিতা অন্যদিকে ঘুরে জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাঙা চেহারাকে সাধারণ করতে চায়। ওদিকে অনল তো ওদের ওপর ইচ্ছে মতো ছাড়াছাড়ি করছে। এখানে কেন তোরা? যা বেরো, আমি না বলে অবধি কেউ আসবে না। অনলের কথা শুনে সবাই বেরিয়ে যেতে নিলেও ভদ্র নাকচ করে কপাল কুঁচকে অনলের দিকে ভালো মতো তাকিয়ে বলে, না, যাবো না। এখানে আমার মজা করতে এসেছি। তুই ঘরে গিয়ে রোমান্স কর, যা। এই দাঁড়া দাঁড়া, তোর গালে দেখি হলুদ। কি আল্লাহ, ছাদে এসে গায়ে হলুদ করে বাসর করছে রে। আল্লাহ, আমারে কেউ ধর ধর আমারে। ভদ্র হেলে পড়তে নিলে রঞ্জন ওকে ধরে ফেলে। অনলের দিকে তাকিয়ে ঠোঁটে চাপা হাসি নিয়ে কপট রাগ দেখিয়ে বলে, তা আগে হলুদের শখ উঠেছে, আগে বলতি আমাদের সাথে বসিয়ে দিতাম। লুকিয়ে লুকিয়ে দেওয়ার কি মানে? ওদের কথায় অনল ভ্রু উঁচিয়ে অ্যাটিটিউড দেখিয়ে বলে, রিয়েলি? তোরা বলবি আর আমি বসে যাব? এসব আমার পছন্দ না। আমি আমার বউকে গায়ে হলুদ দিতে চেয়েছি, ব্যাস। এখন কি তোরা যাবি নাকি আমি যাব, কোনটা? এবার আশার অনলকে মানানোর জন্য রিকোয়েস্ট করে বলে, মিয়া ভাই, এবারের জন্য প্লিজ মানো। দেখো ওই দিকের অনুষ্ঠান শেষ, এবার ছাদে বসে আমরা একটু মজা করি, তুমিও এসো।
দীপানিতা এখন একটু নড়ে চড়ে দাঁড়িয়ে এলোমেলো চুলগুলো গুছিয়ে সবার সামনে এসে অনলকে বলে, সবাই যেহেতু বলেছে চলুন চলুন খেলি সবাই মিলে। এই রাতটা কি আর ফেরত আসবে? কাল তো বড় ননদিনী চলেই যাবে। দীপানিতার কথায় অনল চুপ করে যায়। আর কোনো কথা না বলে শটাং হয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, যা আছে তাই করো, আমি কে? দীপানিতা স্ফীত হাসি অনলের বাচ্চামো দেখে। এরপর সবাই মিলে ছাদে মাদুর বিছিয়ে তার উপর গোল গোল পেতে সুন্দর মোড়া পেতে বসে। প্রত্যেকটা জুড়ি একসঙ্গে পাশাপাশি বসেছে। গান গাওয়ার জন্য একটা মাইক স্ট্যান্ড সঙ্গে মাইক এনে রাখা হয়েছে। সবার আগে গান শুরু করবে রঞ্জন, কেননা রঞ্জনের গানের গলা সবাই শুনেছে আর সেটা অসম্ভব ভালো। তা আগে রঞ্জনকেই গান শুরু করতে দেওয়া হয়েছে। রঞ্জন সামনে মাইক স্ট্যান্ড নিয়ে বসে গিটারটা হাতে নিয়ে শ্রাবণের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে সুর তুলে গাইতে শুরু করে। আমার মন তোর পাড়ায়, এসেছি তোর আশকারায়। আমার মন তোর পাড়ায়, এসেছি তোর আশকারায়। তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়, তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায়। আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়, আমার মন তোর পাড়ায়, এসেছি তোরই আশকারায়। সবাই করতালি দিয়ে উঠল গিটারের সুর আর গান বন্ধ হওয়া মাত্রই শ্রাবণও মুগ্ধ চোখে রঞ্জনের দিকে তাকালো, যেন এই মানুষটাকে ভালোবেসে সে কোনো ভুল করেনি। এই মানুষটা জীবনে দ্বিতীয় ভালোবাসা হলেও যেন তাতে শ্রাবণের কোনো আক্ষেপ নেই। আর গাওয়া যাবে না, রাত শেষ হয়ে যাচ্ছে। নেক্সট কে গাইবে? রঞ্জন সবার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। এবার কে গাইবে সেটা নির্ধারণের পালা। বাকির একটা কাচের বোতল নিচে রেখে ঘোরায়। বোতলের সরু মুখ ভদ্রর দিকে যায়। সবাই মিলে উল্লাসে ফেটে পড়ে। ভদ্রর কাছে গিটার আর মাইক দেওয়া হয়। যদিও ভদ্রর কাছে মাইক স্ট্যান্ড আসা মাত্রই আয়নার সব চেঁচামেচি উড়ে যায়। চুপচাপ বসে ভদ্রর গানের অপেক্ষা করে। ভদ্র গিটারে পুনরায় ধ্বনি তুলে গাইতে শুরু করে। এই রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আরো 5-12 মাস, কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছুই। 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 গান শেষ করে দীর্ঘশ্বাস ফেলে ভদ্র আয়নার দিকে তাকায়। আয়না এতক্ষণ ভদ্রের দিকে তাকিয়ে থাকলেও ও চোখ পড়া মাত্রই চোখ সরিয়ে নেয়। ভদ্র বাঁকা হেসে চোখ সরিয়ে নিয়ে সবার উদ্দেশ্যে বলে, নে আমার গাওয়া শেষ, এবার ঘোরা আবার। শালা ভাল্লুকের দিকে, শালা গান গায় যেন রত্ন ঝরে, অথচ আমাদের কোনোদিন একটা লাইন অব্দি গিয়ে শোনায়নি। বউকে দেখে ওর নড়ে গেছিল সেদিন। না হয় ওই নারে না গানটাও কপালে জুটতো না। ভদ্রের কথায় ফিক করে হেসে ফেলে সবাই। আশার বোতলটা হাতে নিয়ে বলে, দাঁড়াও, এবার আষাঢ়ের কামাল দেখো। হয় মিয়া ভাই নয় ভাবি, যে কোনো একজনকে তো ফাঁদে ফেলবই। চ্যালেঞ্জ, যদি না পড়ে তো কাল বিয়ে ক্যান্সেল। আষাঢ়ের কথায় সব চোয়াল ঝুলিয়ে হাঁ করে তাকায়। ঋথিকা তো শক্ট হয়ে আষাঢ়ের দিকে রসগোল্লার মতো চোখে তাকিয়ে আছে। শিশির এদিকে হু হু করে হেসে দিয়ে বলে, এত বড় রিস্ক না নিলেও পারতে, শুধু শুধু বিয়ে নিয়ে টানাটানি। আষাঢ় শিশিরের মাথায় জোরে গাঁটটা মেরে হাঁটু গেড়ে মাদুরের উপর বসে বোতল ঘোরানোর প্রস্তুতি নিয়ে বলে, শুধু দেখ বেটা, না পড়লে পরে বলিস। আশার বোতল ঘোরায়। বোতল ধীর গতিতে ঘুরে গিয়ে ঠিক দীপানিতার দিকে পড়ে। সব লাফিয়ে ওঠে এটা দেখে। দীপানিতা অবাক হয়ে যায়, সাথে বাকিরাও। বাকির আষাঢ়ের পিঠে চাপড় দিয়ে বলে, যাক বেটা, এবারের যাত্রায় বেঁচে গেলি। তাহলে এবার ভাবি গাইবে আর গিটার বাজাবে আমাদের ভাই।
অনল বাকিরের দিকে রাগে কটমট করে তাকায়, চোয়াল শক্ত করে এমন ভাব করে যেন এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলবে। দীপানিতা 2 হাত নেড়ে না করে বলে, আমি গান পারি না, প্লিজ আমি না, ওনাকে গাইতে বলুন। শিশির এসে দীপানিতার সামনে মাইক সেট করে দিয়ে বলে, না না, মানবো না, গাইতেই হবে। রেডি হয়ে যাও জলদি। দীপানিতার মাইক সেট করে দিয়ে শিশির অনলের হাতে গিটারটা ধরিয়ে দিয়ে বলে, মিয়া ভাই, আজকে না করো না প্লিজ। অনল আর চোখে দীপানিতার দিকে তাকিয়ে গিটারটা নিয়ে প্রস্তুত হয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি সুর তুলছি, তুমি গান ধরো। যে সুর ধরবো সেটা তোমারই প্রিয় গান। অনলের কথা ভালো মতো বুঝতে না পেরে দীপানিতা উজবুকের মতো তাকায়, কিন্তু অনল দীপানিতার দিকে না তাকিয়ে গিটারে সুর তোলে। টুংটাং শব্দে বাকি সবাই চুপ করে যায়। দীপানিতা গিটারের সুর বুঝতে পেরে অনলের দিকে অবাক চোখে তাকায়, এই ভেবে যে অনলের সামনে গান না গাওয়া সত্ত্বেও অনল কি করে জানলো এটা দীপানিতার প্রিয় গান। দীপানিতা অবাক হয়, কিন্তু পর মুহূর্তে রিমির কনুইয়ের গোতা খেয়ে হুঁশ ফিরে পেয়ে গান শুরু করে। মাইকে হাত দিয়ে ছোট শ্বাস ফেলে নিজেকে শান্ত করে চোখ বন্ধ করে বুকের গভীর থেকে গানের গলা তোলে। হতে পারে রোদ্দুর, হতে পারে বৃষ্টি, হতে পারে রাস্তা তোমারই জন্যে, হতে পারে বদনাম, হতে পারে রাগনাম, হতে পারে সত্যি তোমারই জন্যে, হতে পারে গল্প তুমি কাছে টানলে, হতে পারে জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি যাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি যাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। কথা দিল রোদ্দুর, কথা দিল বৃষ্টি, কথা দিল রাস্তা তোমারই জন্যে, খেলাধুলো সংসার আসা যাওয়া বারবার, রাজি হলো ইচ্ছে তোমারই জন্যে। ওদের এই দীর্ঘ গানটা সবাই চোখ বন্ধ করে উপভোগ করে। সকলের মনে অন্যরকম একটা প্রেম প্রেম অনুভূতি বিরাজ করে। সকলে হারিয়ে যায় যার যার প্রেমালিঙ্গনে। সকলের মন তার ভালোবাসার মানুষের সঙ্গে মিলে একাকার হয়ে যায়। গিটার বাজানো বন্ধ করলে সকলে হাততালি দেওয়া ভুলে প্রশান্তিপূর্ণ হাসি দেয়। পরক্ষণেই করতালিতে ফেটে পড়ে সকলে। এখন সবাই মিলে অনলের গলা শুনে আবদার জুড়ে দেয় ওর গলার গানের জন্য। কিন্তু অনল তো গাইবে না, মানে গাইবেই না। সবাইকে ফেলে উঠে যেতে নেয় অনল। তখন দীপানিতা অনলের দিকে না তাকিয়ে ওর হাত ধরে আটকে দিয়ে বলে, গান না, শুধু আমারই জন্য। কথাটা বলে দীপানিতা অনলের চোখের দিকে তাকায়। গভীর দৃষ্টিতে চোখাচোখি হয় দুজনের। অনল ভালো করে খেয়াল করে দীপানিতাকে। বেনি করা চুলগুলো এখন আলগোছে ছেড়ে রাখা। লাল লিপস্টিক হালকা হয়ে মিষ্টি রং দেখাচ্ছে। ভাষা ভাষা চোখগুলো অনলকে বেসামাল করে দিচ্ছে। বেসামাল হয়েছি আজ বেসামাল। অনলের হঠাৎ গান শুরু হতে ভদ্র বলে ওঠে, বউয়ের রূপে হারিয়ে গিটার ছাড়াই গান শুরু করে দিল। আর কত কি দেখতে হবে আল্লাহ জানে। আচ্ছা হে মে আন্ধা হু। ও হো হো করে হেসে ফেলে সবাই। অনল পুনরায় মোড়ায় বসে মাইকটা নিজের কাছে নিয়ে নেয়। দীপানিতার মোড়াটা টেনে নিজের সঙ্গে মিলিয়ে গিটারটায় দ্বিতীয়বার সুর তোলে। গান গেয়ে নিজের বর্তমান অবস্থা প্রকাশ করে।